হ্যালো এভরিওয়ান। তো ধরা যাক আপনি একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে চান, বাট শুরুতে আপনার কি করতে হবে বা কোন পথে আগাতে হবে সেই বিষয়টা আপনি জানেন না। তো এক্ষেত্রে যদি একটি রোড ম্যাপ পাওয়া যায় তাহলে বিষয়টা কেমন হয়? রোড ম্যাপ বলতে আসলে এমন একটা রিসোর্সকে বোঝায় যাতে করে আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে খুব সহজেই পৌঁছাতে পারি। ইন্টারনেট কিভাবে কাজ করে, ওয়েব জিনিসটা কি, এইচটিটিপি কি, ডব্লিউ কি, এগুলো যদি জানা থাকে তো আমাদের দেখা গেছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টদের জন্য রোড ম্যাপটা বোঝা খুব ইজি হবে। তো এক্ষেত্রে আমাদের রোড ম্যাপের ফার্স্ট যে জিনিসটা আমাদের বুঝতে হবে যে আমাদের প্রথম যে কোনো পেজ বা একটা ওয়েবসাইট রিলেটেড কোনো কাজের জন্য আমাদের একটা স্ট্রাকচার প্রয়োজন হয়। এক্ষেত্রে আমাদের প্রথম স্ট্রাকচারটা হচ্ছে গিয়ে তৈরি করবে এইচটিএমএল। ফ্রন্ট এন্ড ডেভেলপার এই রোড ম্যাপের প্রথম যে ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে এইচটিএমএল, যেটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, যেটা বেসিক্যালি একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজকে আমরা স্কেলেটনের সাথে তুলনা করতে পারি। মানবদেহে যেমন একটা স্ট্রাকচার ধরে রাখার জন্য স্কেলেটনটা খুব বেশি গুরুত্বপূর্ণ, সেভাবে একটা ওয়েবসাইটের স্কেলেটন ধরে রাখার জন্য এইচটিএমএলটা গুরুত্বপূর্ণ। তো এইচটিএমএল শেখার জন্য সর্বপ্রথম আমাদের এইচটিএমএলের কিছু নেসেসারি ট্যাগ আছে, যেমন প্যারাগ্রাফ, হেডার, অ্যাঙ্কর ট্যাগ। এই যে নেসেসারি যে ট্যাগগুলো আছে বা যেগুলো বেসিক ট্যাগ সেগুলো ভালোভাবে জানতে হবে। অবশ্যই সব ট্যাগ মনে রাখা সম্ভব না, তবে আমাদের ট্যাগের ব্যবহারগুলোকে জানতে হবে। তারপর আমাদের কিছু সিমেন্টিক ট্যাগ জানতে হবে, লাইক হেডার, ন্যাপ, ফুটার। এগুলো সাধারণত ওয়েবসাইটকে পোর্শন করতে সুবিধা করে এবং এসইওতে খুব বেশি সাহায্য করে। তারপর যে ব্যাপারটা সেটা আমাদের এইচটিএমএল এর এসইও বেসিস জানতে হবে, অর্থাৎ আমাদের ওয়েবসাইটটা যাতে করে এসইওতে র্যাঙ্ক করে বা আমাদের ওয়েবসাইটটা যাতে করে এমন কোডগুলো বা ফিচারগুলো আমরা যাতে ব্যবহার করে লিখি যাতে আমাদের ওয়েবসাইটটা একটু উপরে আসে, সেজন্য আমাদের এইচটিএমএল শুরু থেকে এই এসইও বেসিকটা সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। অবশ্যই এত 3টে স্টেপ ফলো করার পর আমাদের অবশ্যই প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে যাতে করে আমরা ট্যাগগুলোকে মনে রাখতে পারি। আমাদের রোডম্যাপের দ্বিতীয় ধাপটা হচ্ছে সিএসএস। তো আমরা যদি আমাদের এইচটিএমএল ল্যাঙ্গুয়েজকে স্কেলেটনের সাথে তুলনা করি তবে সিএসএস হচ্ছে বডি। আমাদের শরীরের যেমন একটা স্কেলেটনের উপরে চামড়া, মাংস, রক্ত বা আমরা যে পোশাক আশাক পরি, বিভিন্ন রং, কালার, স্কিন টোন, এগুলো যেভাবে মেনটেন করে সেভাবে সিএসএসও একটা ওয়েবসাইটের ডিজাইনকে মেনটেন করে। এক্ষেত্রে সিএসএসের কিছু বেসিক জিনিস বা বেসিক লেআউটগুলো, সিলেক্টর, এগুলো ভালোভাবে শিখতে হবে। তারপর যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে লার্ন রেসপন্সিভ লেয়ার ডিজাইন। তো রেসপন্সিভ লেয়ার ডিজাইন বলতে আমাদের পৃথিবীতে এখন 90% ওয়েবসাইট হচ্ছে রেসপন্সিভ। তো এর জন্য আমাদের সিএসএস এর রেসপন্সিভ ওয়েব ডিজাইন ভালোভাবে শিখতে হবে যাতে করে আমাদের তৈরি করা ওয়েবসাইটটা ট্যাবলেট, মোবাইল, ল্যাপটপ, ইভেন বড় মনিটরেও সুন্দরভাবে পাবলিশড হতে পারে। আমাদের 3 নাম্বার আর মোস্ট ইম্পর্ট্যান্ট ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট। এই জাভা স্ক্রিপ্ট এক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা আমাদের সিএসএস বা এইচটিএমএলকে যদি বডি এবং স্কেলেটনের সাথে তুলনা করি তাহলে জাভা স্ক্রিপ্ট হচ্ছে ব্রেন। জাভা স্ক্রিপ্টের মাধ্যমে আমরা আমাদের স্ট্যাটিক ওয়েবসাইটটিকে ইন্টারেক্টিভ ওয়েবসাইটে পরিণত করতে পারি। তো জাভা স্ক্রিপ্ট শেখার জন্য আমাদের ফার্স্টেই জাভা স্ক্রিপ্টের ফান্ডামেন্টালসগুলো খুব ভালোভাবে বুঝতে হবে। জাভা স্ক্রিপ্টের ফান্ডামেন্টালগুলো যদি খুব ভালোভাবে বোঝা যায় তাহলে সাধারণত আমরা জাভা স্ক্রিপ্টে মাস্টার হতে পারবে। তারপর আমাদের যে জিনিসটা সেটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট ডম ম্যানিপুলেশন। তো জাভা স্ক্রিপ্ট ডম ম্যানিপুলেশন বলতে বোঝায় ডকুমেন্টারি অবজেক্ট মডেল। এটা জাভাস্ক্রিপ্টের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপর আমাদের এসিঙ্ক্রোনাস জাভাস্ক্রিপ্ট শিখতে হবে এবং মোস্ট কমন যে জিনিসটা সেটা হচ্ছে ES6 আর তার ফিচার। সাধারণত 2015 সালে জাভাস্ক্রিপ্টের যে আপডেটটা আসে সেটাকে আমরা ES6 আপডেট বলি। সেখানে জাভাস্ক্রিপ্টের নতুন কিছু ফিচার অ্যাড করা হয়। তো এই জিনিসটা জানা খুবই গুরুত্বপূর্ণ। আর সর্বশেষে অ্যাজাক্স বা ফেচ এপিআই, অর্থাৎ আমরা এপিআই ডেভেলপমেন্টের জন্য এই জিনিসটার প্রতি একটু লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, HTML, স্কেলেটন, সিএসএস, বডি, জাভাস্ক্রিপ্ট, ব্রেন। আমাদের একটা ওয়েবসাইট যদি তৈরি হয়ে যায় তো আমরা ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্টের অনেকটা অংশ শিখে ফেলেছি। তারপর আমাদের যা কাজটা করতে হবে সেটা হচ্ছে গিটহাবে একটা অ্যাকাউন্ট। আমরা সারাদিন যতই কাজ করি দিন শেষে কিন্তু আমরা আমাদের বেডরুমেই আসি, বা আমরা সারাদিন যতই কোড করি দিন শেষে সেগুলোকে কিন্তু স্টোর করতে হয়। তো সারাদিন কিন্তু সেই কোডগুলো বা সারা জীবনে করা কোডগুলো কিন্তু সবসময় পিসির লোকাল হোস্টে স্টোর করা খুব বেশি কঠিন হয়ে দাঁড়ায়। এর জন্য আমাদের অবশ্যই গিটহাবে একটা অ্যাকাউন্ট থাকতে হবে যাতে করে আমরা আমাদের তৈরি করাকে কোডগুলোকে রাখতে পারি। তো সেক্ষেত্রে আমাদের পিসি থেকে যদি কখনও কোডগুলো হারিয়েও যায় আমরা গিটহাব থেকে আমাদের তৈরি করা সেই সোর্স ফাইলগুলো আমরা পেতে পারি।
এত কিছু করার পর অবশ্যই আমাদের নতুন নতুন প্রজেক্ট করতে হবে, যেগুলো HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে, এবং সেই প্রজেক্ট তৈরি করার সোর্স কোডগুলোকে আমাদের অবশ্যই গিট অ্যান্ড গিটহাবে আবার পাবলিশ করে রাখতে হবে। তারপর আমাদের অবশ্যই NPM শিখতে হবে। অনেকে এক্ষেত্রে দ্বিমত পোষণ করতে পারেন, তবে এক্ষেত্রে আমি NPM এর প্রতি একটু বেশি গুরুত্ব দিই। NPM শেখার পর অবশ্যই আমাদের ফ্রেমওয়ার্ক শিখতে হবে। তো এক্ষেত্রে প্রথম যে ফ্রেমওয়ার্কটা শিখতে হবে CSS ফ্রেমওয়ার্ক। আমরা অবশ্যই CSS ফ্রেমওয়ার্ক প্রথমে শিখবো, কারণ আমরা যদি যারা একদম বিগিনিং লেভেল থেকে ওয়েব ডেভেলপমেন্টের আছি, বা আমরা যারা ওয়েব ডেভেলপমেন্ট নতুন শুরু করছি, যদি কঠিন কাজগুলো আগে করি তবে দেখা যাচ্ছে আমাদের এর প্রতি একটা অনীহা আসতে পারে। এজন্য আমাদের ছোটো ছোটো টাস্কগুলোকে আগে করতে হবে, যাতে আমরা নিজেদের প্রতি একটা কনফিডেন্স লেভেল পাই। সেক্ষেত্রে আমাদের CSS ফ্রেমওয়ার্কটা আগে শেখাই ভালো। তো CSS ফ্রেমওয়ার্ক হিসেবে মোস্ট কমন যে ফ্রেমওয়ার্কটা আগে ছিল বুটস্ট্র্যাপ। তো বুটস্ট্র্যাপ অনেক পুরানি একটা ফ্রেমওয়ার্ক। সেক্ষেত্রে বর্তমানে যে নতুন একটা ফ্রেমওয়ার্ক সেটা হচ্ছে ট্যালউইন CSS। তো সেক্ষেত্রে অবশ্যই আমার রিকমেন্ডেশন থাকবে ট্যালউইন CSS শেখার, কারণ এক্ষেত্রে অনেক বেশি ফিচার আপনারা পাবেন। আর দ্বিতীয়ত যে ফ্রেমওয়ার্ক সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক। এক্ষেত্রে 3টা ফ্রেমওয়ার্ক আছে, একটা React.js, Angular.js, Vue.js। React.js সাধারণত মেটা কোম্পানি দ্বারা পাবলিশড হয়, Angular.js সাধারণত গুগল দ্বারা পাবলিশড হয়, আর Vue.js গুগলের একজন ডেভেলপার দ্বারা পাবলিশড হয়। তো React.js বা Angular.js এই দুইটা থেকে যে কোনো একটা ফ্রেমওয়ার্ক শেখা ভালো। যে কোনো ফ্রেমওয়ার্ক শেখার ক্ষেত্রে সাধারণত আমাদের যে কোনো একটা ফ্রেমওয়ার্কের প্রতি খুব বেশি গুরুত্ব দেওয়া উচিত। আমরা একই সাথে অনেকগুলো ফ্রেমওয়ার্ক না শেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা যে কোনো একটা ফ্রেমওয়ার্ককে খুব ভালোভাবে শিখব। আর এইটুকু অংশ করার পর, এতটুকু অংশ করার পর অবশ্যই আমাদের প্রতিদিন নতুন নতুন প্রজেক্ট করতে হবে। এই অংশ পর্যন্ত যদি করা যায় বা এতটুকু অংশ যদি কমপ্লিট করা যায়, তাহলে অবশ্যই আপনি একজন জুনিয়র ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসাবে পরিচিতি পাবেন।